নমস্কার। অ্যাস্ট্রোফিল অ্যাস্ট্রো অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আমি শ্রী দেবব্রত। আজকে আমি এক টপিক নিয়ে আলোচনা করব, যেটা জুডিশিয়াল ডিপার্টমেন্ট, জুডিশিয়াল ফিল্ড এবং আরও কিছু বিষয় মানুষকে দশা কিভাবে তাকে প্রভাবিত করে সেই বিষয়টা একটু আলোচনা করব। তাই আমি চার্টের মাধ্যমে যাব। শিক্ষা, উচ্চশিক্ষা, কর্ম যাই হোক না কেন, দশাপতি যদি অনুকূল থাকে, দশাপতি যদি তার ফেভারে থাকে, যোগকারী, অমাত্যক কারক গ্রহ, যোগী গ্রহ ইত্যাদি, or anyhow powerful planet, যোগকারী গ্রহ যদি দশাপ্রাপ্ত হয়, তার ধর্ম, তার কারকতা অনুযায়ী সেই জাতক বা জাতিকাকে সেইভাবে প্রভাবিত করে তাদের ধর্ম অনুযায়ী। গ্রহদের যে ধর্ম আমরা জানি, রাশির কারকতা সেই একই জিনিস। রাশির কারকতা, গ্রহের কারকতা, নক্ষত্রের কারকতা এবং ভাব আর কারক গ্রহ, এই হচ্ছে আমাদের প্রধান টুলস। এই টুলসগুলোকে ঠিকমতো আমরা সংস্কার করে আমরা নতুন আধুনিকীকরণের জন্য আমরা অনেকটাই ফলপ্রসূ হব বর্তমান অ্যাস্ট্রোলজি সাবজেক্টের বিষয়ে। অর্থাৎ গতানুগতিক ধারা বা গতানুগতিক শিক্ষা এখন নেই, গতানুগতিক কর্ম এখন নেই। অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং আগামী দিনে আরও কিছু পরিবর্তন হবে, এটা সবাই কম বেশি আমরা জানি। তো আমাদের শাস্ত্র অনুযায়ী, শাস্ত্রতে ক্লু আছে, শাস্ত্রতে তার ইঙ্গিত আছে আমরা কিভাবে একটা জাতককে তার কোন দিকটা তাকে নির্দেশ করছে, শিক্ষা, কর্ম, সমস্ত বিষয়টা হরস্কোপের মধ্যে তার সেই কানেকশনগুলো সেটা বাধ্য করাবে এবং দশাপতি অবশ্যই বাধ্য করাবে। আর অন্তর্দশাপতি সবচেয়ে প্রাইম, অন্তর্দশাপতি তাকে পারমিট করলে সেই বিষয়টা খারাপ আর ভালো যাই হোক না কেন সেই দিকে তাকে নিয়ে যাবে। সেই বিষয়টা মাথায় রেখে একটা চার্ট, আমার প্রেডিক্টেড চার্ট, কদিন আগেই প্রেডিকশন করেছি আমি। এই প্রেডিক্টেড চার্টটাকে নিয়ে একটু আলোচনা করার ইচ্ছে প্রকাশ করছি, তাই সরাসরি আমি চার্টে চলে আসব। চার্টটা, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। ভিডিও বেশি বড় করব না, কারণ বেশি বড় ভিডিও করলে অনেকের ধৈর্য থাকে না, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে একটা কথা বলি, মূল কনসেপ্ট যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তাহলে আমরা বেশি পড়তে লাগে না, পুরো শাস্ত্র ঘাঁটার দরকার হয় না। কারণ এখনকার সময়, বর্তমান যুগে সবাই চাইবে খুব তাড়াতাড়ি প্রগতি করতে। এটা যুগের ধর্ম এবং তার মধ্যেই ডেপথ আনতে হবে, গভীরতা আনতে হবে। তাই আমি যতগুলো ভিডিও করি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটা শেয়ার করি এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে আমার কিছু আমি শিক্ষা শিখেছি, প্র্যাকটিক্যাল নলেজ আছে, সেটাই আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। আসুন চলে আসি আমরা সরাসরি হরস্কোপটার মধ্যে। এই হরস্কোপটা একটা মেল চার্ট,
এই মেলচার 23 নভেম্বর 1980 জন্ম, 18-10 কলকাতা। আমরা দেখছি লগ্ন এবং চন্দ্র, অর্থাৎ লগ্ন রাশি বৃষ রাশি। লগ্ন মৃগশিরা নক্ষত্রে 28 ডিগ্রিতে লগ্ন আছে, অর্থাৎ ভাব। এই বিষয়টাকে আমি এমফাসিস করছি, বারবার করি। আমাদের রাশির যে মান কম বেশি 30 ডিগ্রি, আর ভাবের মান পারফেক্ট 30 ডিগ্রি। আর যে মধ্যবিন্দু যেটা আমরা পাচ্ছি, ভাবের যে মধ্যবিন্দু এবং লগ্ন ভাব, এটা হচ্ছে লগ্ন ভাবের মধ্যবিন্দু, এবং এর প্রান্তিক আছে, সীমান্ত আছে, শুরু এবং শেষ আছে। শুরু কম বেশি 15 ডিগ্রি আগে থেকে শুরু হচ্ছে, আমি ভাব চার্টে সেটা দেখাবো, এবং 28 ডিগ্রির পরেও 15 ডিগ্রি পর্যন্ত তার স্প্যানটা থাকছে লগ্ন ভাবের। এইরকম প্রত্যেকটা ভাবের একটা মধ্যবিন্দু আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, দ্বাদশ ভাব পর্যন্ত প্রত্যেকটা ভাবের একটা মধ্যবিন্দু আছে, এবং তার প্রান্তিক আছে, শুরু এবং শেষ আছে, যেটাকে আমরা সন্ধি বলছি। সুতরাং এখানে আমি দেখছি লগ্ন 28 ডিগ্রি 23 মিনিট, চন্দ্র এখানে উচ্চস্থ হয়ে বসে রয়েছে 25 ডিগ্রি 8 মিনিট, অর্থাৎ র্যাপ্ট কানেকশন হয়েছে, কম বেশি র্যাপ্ট কানেকশন হয়েছে, যেটা খুবই প্রগাঢ় ঘনত্ব আছে, প্রগাঢ় বন্ধন আছে, অর্থাৎ ভাবের লগ্ন ভাবের মধ্যবিন্দুর কাছাকাছি আছে। 3 ডিগ্রির মধ্যে থাকলে এটা র্যাপ্ট কানেকশন হয়। সুতরাং চন্দ্র এখানে উচ্চস্থ যেমন লগ্ন ভাবে অবস্থান করছে, ক্ষেত্রটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। সুতরাং লগ্নটাও সেই মৃগশিরা নক্ষত্রে, আর চন্দ্রটাও সেই মৃগশিরা নক্ষত্র, অর্থাৎ মৃগশিরা। মৃগশিরা কথা অর্থ হচ্ছে, যদিও এটা মঙ্গলের নক্ষত্র, কিন্তু প্রত্যেকটা নক্ষত্রের এক একটা বৈশিষ্ট্য আছে। মৃগশিরা, মৃগ বলতে হরিণ, হরিণের মতো একটু তৎপর, চঞ্চল, চাঞ্চল্য, এবং এদের হরিণের যে খাওয়া দাওয়া, তাদের চলাফেরা, সমস্ত কিছু রুচির মধ্যে একটা শৌখিনতা থাকে, এবং এরা খুব তৎপর। এদের দৃষ্টি সজাগ দৃষ্টি, সামান্য কিছু আওয়াজ হলে এরা কিন্তু খুব অ্যালার্ট থাকে। সুতরাং এই বিষয়টাও তার জাতকের মধ্যে থাকবে কম বেশি, কারণ লগ্ন আর রাশি একই, মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। মঙ্গল এই লগ্নের জন্য দ্বাদশপতি এবং সপ্তমপতি। দ্বাদশপতি সপ্তমপতি হওয়ার জন্য, দ্বাদশপতি যেরকম দুস্থানপতি, অষ্টম ভাব দুস্থান ভাব, এবং দ্বাদশ ভাব দুস্থান ভাব, অষ্টম ভাব দুস্থান ভাব, এবং ষষ্ঠ ভাব দুস্থান ভাব। কিন্তু এই প্রত্যেকটা দুস্থান ভাবেরও একটা কিছু না কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলোকে আমরা ইগনোর করতে পারি না। তাই এই লগ্ন ভাব এবং চন্দ্র মৃগশিরা নক্ষত্র প্রাপ্ত হওয়া, সেই মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল অগ্নি রাশিতে বসে আছে, কিন্তু ভাবে এই জায়গাটা সরে আসছে। আমি ভাব চার্টে দেখাবো, ভাবে এখানে চলে আসছে মঙ্গল, নিজের ক্ষেত্রে চলে আসছে, সপ্তম ভাবে চলে আসছে। সপ্তম ভাব হচ্ছে রিয়েলিস্টিকের জায়গা, বাস্তবায়িত, বাস্তব জায়গার, ব্যবসা বাণিজ্যের জায়গা সপ্তম ভাব। এছাড়াও অন্যান্য বিষয়গুলো আছে, সেই দিকটা আমি যাচ্ছি না। তার পারিবারিক, স্পাউস, এই ব্যাপারটা আমি যাচ্ছি না। আমি যাচ্ছি তার শিক্ষা দীক্ষা এবং কর্ম কোন দিকে তাকে প্রভাবিত করেছে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কারণ ডিটেলসে অতটা যাব না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তাই আমি দেখার নিয়মের, যেভাবে আমি দেখে থাকি, যেভাবে আমি আর্ট অফ প্রেডিকশন, যেভাবে আমি বিশ্লেষণ করে থাকি, যেটা আমার ভীষণ ফলপ্রসূ, সেটা হচ্ছে এইভাবেই লগ্ন ভাব দেখব। লগ্ন ভাব কার নক্ষত্রে আছে, নক্ষত্রের অধিপতি কতটা বলশালী সেটা দেখব, এবং লগ্নপতি কোথায় আছে সেটা দেখব। লগ্নপতি কোথায় আছে সেটা দেখব, তার ডিসপজিশনস অর্থাৎ তার অবস্থান এবং তার বলবত্তা, এগুলো দেখব। এগুলো দেখার পরে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। যে কোনো ভাব বিচার করতে গেলে লগ্ন ভাবকে অবশ্যই দেখতে হবে, লগ্ন ভাব ছাড়া কিন্তু হবে না। লগ্ন ভাবটা বাড়ির ভিত, বারবার কিন্তু এটা আমাদের যে কোনো ইনস্টিটিউশনে বা কোনো টিচারও এটা বলবেন, অবশ্যই বলবেন, এটা স্বাভাবিক ব্যাপার। লগ্ন ভাবটা একটা
বাড়ির ভিত অর্থাৎ ভিত্তি বলা হয়। সুতরাং লগ্ন ভাবটা যদি বলশালী থাকে, তার অন্যান্য ভাব যদিও দুর্বল থাকে, সেগুলো তাকে ওভারকাম করতে পারে। নাম্বার 1, লগ্ন ভাব দেখছি। লগ্ন ভাবটা বলশালী। লগ্ন ভাবের অধিপতি লগ্নপতি শুক্র। লগ্ন ভাবের অধিপতি শুক্র স্বক্ষেত্রে আছে, ষষ্ঠ ভাবে আছে, 6th হাউসে আছে। কিন্তু যখন ভাব পরিবর্তন হচ্ছে ভাব কুণ্ডলিতে, আমি ভাব কুণ্ডলিতে চলে যাই তাহলে সুবিধে হবে। ভাব কুণ্ডলিতে আমরা দেখছি কিছু পরিবর্তন হয়েছে, ভাবচাটে কিছু পরিবর্তন হয়েছে। যেটা শুক্র চলে এসছে কন্যা রাশিতে, বুধ এখানে রয়েছে, রবি এখানে ছিল বৃশ্চিক রাশিতে, সে নিচস্থ হয়ে গেল, কিছুটা দুর্বল হলো। মঙ্গল আবার ছিল এখানে, অগ্নি রাশিতে ছিল, কিন্তু মঙ্গল স্বক্ষেত্রে হলো, অর্থাৎ মঙ্গলের বলবত্তাটা বজায় রইল, কারণ স্বক্ষেত্রে সপ্তমপতি সপ্তম ভাবে রয়েছে, এটা বলশালী বলবত্তা বজায় রইল। এরপর আমরা দেখব আত্মকারক গ্রহ, অমাত্মকারক গ্রহ, যোগী গ্রহ এবং কোন গ্রহ বা গ্রহরা ভাবের মধ্যবিন্দু প্রাপ্ত হয়ে বসে রয়েছে। আমি এখানে চন্দ্রকে দেখেছি ভাবের মধ্যবিন্দুর খুবই কাছে আছে, লগ্ন ভাবের মধ্যবিন্দুর কাছে আছে, এবং লগ্নপতি পঞ্চম ভাবে আছে নিচস্থ, আপাত নিচস্থ মনে হলেও এই বুধের সঙ্গে, বুধ হচ্ছে অমাত্যকারক গ্রহ, এই লগ্নের বুধ হচ্ছে অমাত্যকারক গ্রহ, চন্দ্র হচ্ছে আত্মকারক গ্রহ, চন্দ্রের ডিগ্রি সবচেয়ে বেশি, সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রি হোল্ড করছে বুধ। সুতরাং চন্দ্র আর বুধের বিষয়টা মাথায় থাকবে, লগ্নপতির বিষয়টা মাথায় থাকবে। লগ্নপতির সঙ্গে বুধের অর্থাৎ লগ্নপতির সঙ্গে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতির একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক ঘটেছে। পঞ্চম ভাব দেখব, এবার আসবো পঞ্চম ভাব দেখছি। পঞ্চম ভাবের বৃহস্পতি এবং শনি, শনি এই লগ্নের জন্য যোগকারী গ্রহ, মিত্র ক্ষেত্রে বসে আছে শুক্রকে সঙ্গে নিয়ে। বৃহস্পতির সঙ্গেও শনির সম্পর্ক ভালো, একটা গুরু শনি যোগ সৃষ্টি করেছে এবং লগ্নপতিকে সঙ্গে নিয়ে বসে আছে। এবং মঙ্গল আর বৃহস্পতি এবং শনি এরা একই নক্ষত্রে আছে, সেটা এবং কাছাকাছি আছে, একই ডিগ্রির কাছাকাছি আছে। বৃহস্পতি এই লগ্নের জন্য অষ্টমপতি এবং একাদশপতি, অষ্টমপতি দুস্থানপতি কিন্তু একাদশপতিও, সে পঞ্চম ভাবে অবস্থান করছে। তাহলে কি দাঁড়ালো? শনি যোগকারী গ্রহ, বৃহস্পতির সঙ্গে কম্প্যাক্ট ওয়েল কম্বাইন করেছে। পঞ্চম ভাবে যেখানে মন্ত্রণার শক্তি, যেখানে তার প্রতিভা ট্যালেন্ট, সেখান থেকে বিচার করা হয়, শিক্ষা দীক্ষার বিষয়টাও চলে আসে, সেখানে গুরু শৌরী একটা যোগ হয়ে থাকা একটা বিশেষ ব্যাপার, এটা হয়ে রয়েছে। পাশাপাশি রাহু তৃতীয় ভাবে রয়েছে, থার্ড হাউসের অধিপতি চন্দ্র বলশালী। থার্ড হাউসে রাহু বসে আছে সেই ভাবের মধ্যবিন্দু প্রাপ্ত হয়ে, অর্থাৎ রাহুর 20 ডিগ্রি প্রাপ্ত, কিন্তু রাহু যেখানে বসে আছে কর্কট রাশিতে, কর্কট রাশির মধ্যবিন্দু আছে 20 ডিগ্রিতে। সুতরাং কর্কট রাশি এই লগ্নের জন্য তৃতীয় ভাব, থার্ড হাউস বেশ পাওয়ারফুল, এবং তাকে রুল করছে রাহু। রাহু আছে বুধের নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রে। বুধের নক্ষত্রে যে কোনো গ্রহ থাকুক না কেন, কিছু না কিছু বিষয়ে খারাপ, মানসিকভাবে কিছু না কিছু তাকে খারাপ জায়গাটা দেবে, একটা সর্প দংশনের মতো বোঝায়, নক্ষত্রের কারকতা অনুযায়ী সেটা বলছে। কিন্তু এখানে বুধ অমাত্যকারক গ্রহ এবং পঞ্চমপতি দ্বিতীয় পতি শুক্রের সঙ্গে, লগ্নপতির সঙ্গে সে বেস্ট বন্ডিংয়ে আবদ্ধ আছে, অর্থাৎ ক্ষেত্র বিনিময়ে আবদ্ধ আছে। কোথায় আছে? 6 আর 5, 6-5-এর একটা সম্পর্ক হয়েছে, অর্থাৎ 6 আর পঞ্চমপতি ষষ্ঠপতির মধ্যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক। পঞ্চম ভাবে বৃহস্পতি আর শনি বসে রয়েছে, এবং এই লগ্নের
নবমপতি, দশমপতি, কর্মপতি এবং ভাগ্যপতি সেই শনি বৃহস্পতির সঙ্গে পঞ্চমভাবে বসে রয়েছে, যেটা জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে ভীষণভাবে, এটা আমার বইতে আপনারা যারা বই কালেক্ট করেছেন বা করবেন সেখানে দেখতে পাবেন। আমি সেই একই ফরম্যাটে রাখার চেষ্টা করেছি এবং সেটা হতে হবে, তবে দশা পারমিট করতে হবে। দশা পারমিট না করলে কিন্তু হবে না, এটাও মাথায় রাখতে হবে। সুতরাং বৃহস্পতি, এই শনির যে ব্যাপারটা, এরা হচ্ছে বিশ্লেষক গ্রহ। সুতরাং এই ব্যক্তি একজন অ্যাডভোকেট, পেশাগতভাবে তিনি একজন অ্যাডভোকেট। পঞ্চমভাবে ঘটনাটা হয়ে রয়েছে, 5 আর 6 কানেকশন হয়ে রয়েছে, একটা শঙ্খ যোগ ঘটেছে। শঙ্খ যোগ থাকলে একটা বিশেষ জায়গা সৃষ্টি হয়, যেটা জাজের জায়গা আসতে পারে, তার দশাটাও কিন্তু ঠিকমতো পারমিট করতে হবে। সেটা একটা বিশেষ ব্যাপার, যেটা বিচারক বা জাজ এই রকম একটা জায়গা তৈরি হয়েছিল, সেটা কিন্তু অ্যাকচুয়াল অতদূর পর্যন্ত হয়নি, কিন্তু অ্যাডভোকেট পেশায় একজন অ্যাডভোকেট। তার আগে দশাগুলো দেখবো আমরা। আমি দশাগুলোকে দেখে নিচ্ছি। দশা, মঙ্গলের দশায় জন্ম হয়েছে। মঙ্গল ভোগ্য ছিল 6 বছর, কম বেশি 6 বছর মঙ্গলের ভোগ্য। তারপরে রাহু আপ টু 24 বছর বয়স পর্যন্ত রাহু ছিল, যেটা শিক্ষা, উচ্চশিক্ষা জায়গাটাকে তাকে সাহায্য করতে পারে। রাহুর কথাটা বলেছি। রাহুর যে বিষয়, সেটা হচ্ছে থার্ড হাউসে রাহু আছে, থার্ড হাউসের মধ্যবিন্দু প্রাপ্ত হয়ে, এবং থার্ড হাউস থেকে আমাদের আরও একটা বিষয় বোঝায়, আরও একটা দিক বোঝায়। কী দিক বোঝায়? সেটা হচ্ছে মিডিয়া রিলেটেড, মাস মিডিয়া, এডুকেশন, মার্কেটিং সেকশন, এগুলো কিন্তু থার্ড হাউস থেকে বিচার্য। থার্ড হাউস হচ্ছে প্রাইম ভাব, এবং সেখানে রাহু সেই মধ্যবিন্দু প্রাপ্ত হয়েছে। তৃতীয় ভাবের অধিপতি চন্দ্র, সে বলশালী হয়ে রয়েছে, লগ্ন ভাবে বসে রয়েছে। সেই চন্দ্র কিন্তু ভুলে গেলে চলবে না, আত্মকারক গ্রহ। চন্দ্র কিন্তু অনেকটা রুল করছে। রাহুর দশা চলাকালে, রাহু দশা পর্যন্ত এই ব্যক্তি তিনি মার্কেটিং সেকশনে ছিলেন। তখনও জুডিশিয়াল কানেকশন সেরকম ছিল না। যখনই বৃহস্পতির দশাটা এসছে, তখন জুডিশিয়াল কানেকশন, অর্থাৎ সেই জায়গাটা তাকে নিয়ে গেছে। তিনি এলএলবি করেছিলেন, কিন্তু মার্কেটিং সেকশনে তিনি ছিলেন, কাজ করেছিলেন। এবং রাহু বিদেশ ভ্রমণের জায়গাটা সাহায্য করেছে। থার্ড হাউসে আছে, পরিবর্তনের জায়গা। এবং রাহু নিজে অশ্লেষা নক্ষত্রে আছে, যে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ এই লগ্নের জন্য দ্বিতীয় পতি আর পঞ্চম পতি, অমাত্যকারক গ্রহ, লগ্নপতির সঙ্গে সম্পর্কযুক্ত, এবং চতুর্থপতি রবির সঙ্গেও সম্পর্কযুক্ত। কিন্তু চতুর্থপতি রবি কিছুটা বলশালী নয়, তাকে বলবো বলহীন। রবি এখানে কিন্তু দুর্বল। সুতরাং রবি যখন দুর্বল, সেখানে বিশেষ একটা জায়গা, প্রত্যেকটা বিষয়ের একটা বিশেষ জায়গা করা, সম্মান, প্রতিপত্তি, নেম ফেম, এই জায়গাটা কিন্তু বারে বারে কিন্তু আঘাত আসতে পারে যদি বেশি হয়। রাহু আর শনির সঙ্গে সম্পর্কযুক্ত হয়, সেটা কিন্তু হয়নি। তবে রবি তার জীবনী শক্তির কারক। প্রত্যেক মানুষের রবি যদি হরস্কোপে স্ট্রং থাকে, তাহলে তার জীবনী শক্তিকে এগিয়ে যেতে সাহায্য করে, ফিজিক্যালি ফিট থাকে। কিন্তু এই লগ্ন আর লগ্নভাব পাওয়ারফুল থাকার জন্য ফিজিক্যালি ফিট আছে, সুন্দর দেখতে, এবং ইমাজিনেটিভ, এবং কিছু না কিছু আবেগপ্রবণ। এই আবেগপ্রবণের বিষয়টা আমি পরে চলে আসছি। রাহুর দশা যেই কেটে গেছে, বৃহস্পতি দশা যখন ঢুকেছে, তাকে একটা পরিবর্তন করিয়েছে। বৃহস্পতি যে কানেকশনটা পঞ্চমভাবে হয়ে রয়েছে, একাদশপতি, অষ্টমপতি, এবং সে দশমপতি, নবম দশমপতির সঙ্গে সম্পর্কযুক্ত পঞ্চমভাবে, এটা একটা বিশেষ ব্যাপার। এবং 6 আর 5-এর যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক, যেটা শঙ্খ যোগ এখানে একটা ঘটে রয়েছে, এটা কিন্তু জুডিশিয়াল সার্ভিসের উচ্চ পদে ভীষণভাবে সাহায্যকারী হয়। কিন্তু এখানে সেই জায়গাটা হয়নি, কারণ রাহু 24 বছর বয়স পর্যন্ত যে সময়টা সে শিক্ষা দীক্ষা জায়গাটা হায়ার স্টাডি করবে, সেখানে রাহু সেই জায়গাটা
যেহেতু থার্ড হচ্ছে কিন্তু বলশালী ফোর্থের থেকে, তাই তাকে কর্মের মধ্যে প্রবেশ করিয়েছে। যদি যখন সে জুডিশিয়াল সার্ভিসে প্রবেশ করে তখন তার সেই বয়সটা পার হয়ে গেছে, যে বয়সে একটা বয়স থাকে, সেই নির্দিষ্ট বয়স পর্যন্ত সেখানে এন্ট্রান্সের মাধ্যমে সেই জায়গাটা জুডিশিয়াল সার্ভিসের যে উচ্চ পদে বিচারক বলুন, জাজ বলুন, এইসব জায়গায় যেতে গেলে একটা এন্ট্রান্সের মাধ্যমে যেতে হয়, সেটা বয়সটা পার হয়ে গেছে। যখনই বৃহস্পতি এসে তাকে কিন্তু জুডিশিয়াল সার্ভিসের মধ্যে ঢুকেছে, অ্যাডভোকেসি তার পেশা বর্তমান। কিন্তু আর একটা পরিবর্তন চলে আসে শনির দশা। বর্তমান শনির দশা রানিং 2020 সাল থেকে, 2020 শেষের দিক থেকে শুরু হয়েছে শনির দশা। যেই শনির দশা শুরু হয়েছে তার মনের মধ্যে একটা পরিবর্তন, অদ্ভুত কি পরিবর্তন এসে সেটা আমি শেয়ার করব। কারণ এই পঞ্চম ভাবে, আমি মূল চারে ফিরে যাচ্ছি, পঞ্চম ভাবে যে বিষয়টা হয়ে রয়েছে গুরু শনির যোগ এবং অষ্টমপতি, একাদশপতি, 8-5-9-10 সম্পর্ক, যেটা তাকে অকাল সায়েন্সের দিকে, অর্থাৎ তন্ত্র, অ্যাস্ট্রোলজি, এই ধরনের বিষয়ের দিকে তার প্রবণতা অনেক বেশি তাকে আকর্ষণ করছে। আরও বেশি আকর্ষণ এই কারণেই করছে, এবং এই জায়গাটা থেকে আরও সাকসেসের জায়গাটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটাই যে কেতু নবমভাবে অবস্থান করছে। কেতুও 20 ডিগ্রি প্রাপ্ত হয়েছে, এই ভাবটাও নবম ভাবের মধ্যবিন্দুটাও 20 ডিগ্রি। সুতরাং নবম ভাবে, ভাগ্যভাবে এবং ধর্মভাব যেটাকে বলা হচ্ছে, সেখানে কিন্তু কেতু বসে রয়েছে, যে কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে এবং বৃহস্পতি শনির সঙ্গে সম্পর্কযুক্ত পঞ্চম ভাবে, এবং বৃহস্পতি চন্দ্র এবং লগ্নের ওপর দৃষ্টি নিক্ষেপ করছে। এই বিষয়টা আমাদের মাথায় রেখে, এবং যেই শনির দশাটা পড়েছে, নবমপতি দশমপতির দশা আসছে, আর কেতু এখানে যেখানে বসে রয়েছে সে কিন্তু শনির ফলটা দেবে। শনি নবম দশমপতি, মধ্যবিন্দু প্রাপ্ত হয়ে রয়েছে। সুতরাং এখন তার মনোভাব যেটা, যে পেশায় রয়েছে, সেই পেশার মধ্যে যুক্ত থেকে তার এখন ইচ্ছে ভীষণভাবে অ্যাস্ট্রোলজিটা করবে, তন্ত্রটা শিখবে, এই হলো তার মধ্যে একটা পরিবর্তন। সুতরাং আমাদের যে আলোচ্য বিষয় যেটা আমার আজকে ছিল, দশা কিভাবে প্রোভাইড করে, রাহুর দশা তাকে প্রোভাইড করেছে। রাহুর অবস্থান যে ডিগ্রি পেয়ে বসে আছে, এবং যেভাবে সে বসে আছে, যার নক্ষত্রে বসে আছে, চন্দ্রের ভাবে বসে আছে, বুধের নক্ষত্রে বসে আছে। সুতরাং বুধ হচ্ছে অমাত্যকারক গ্রহ। অমাত্যকারক গ্রহের একটা বিশেষ সার্বিক পরিচালনা করার একটা ক্ষমতা আছে, এবং বুধ এখানে বলশালী। উল্লেখ্য, এটা বুধ এখানে ভীষণভাবে বলশালী। বুধের নক্ষত্রে রাহু আছে, মার্কেটিং সেকশনটা এবং তৃতীয়ভাবে ঘটনা, থার্ড হাউসের ঘটনা ঘটেছে বলে সেই জায়গাটা দিয়েছে। আবার যখনই বৃহস্পতির দশা এসছে, তাকে জুডিশিয়াল সার্ভিসের দিকে দিয়েছে, এবং জুডিশিয়াল সার্ভিসের মধ্যে অ্যাডভোকেশনের মধ্যে থেকেই, অর্থাৎ বৃহস্পতি আর এই চন্দ্রের যে বৃহস্পতি আর শনির যে কানেকশনটা এখানে পঞ্চমভাবে হয়ে রয়েছে, সেই বৃহস্পতির সঙ্গে শনি যেহেতু সম্পর্কযুক্ত, অর্থাৎ সেই পেশার সঙ্গে সম্পর্কযুক্ত থাকাকালীন সে কিন্তু তার এই বিদ্যায়, অকাল সায়েন্স, গুহ্যবিদ্যা, গুপ্তবিদ্যার প্রতি তার একটা অনুরাগ বা তার আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। এই হলো আমার বিশেষ কথা। অর্থাৎ আমি ডিটেলসে আর যাচ্ছি না, আমি কিভাবে যে কানেকশনগুলো আমি উল্লেখ এর আগে করেছি, আমার বই যারা কালেকশন করেছেন, জ্যোতিষের আঙ্গিকে শিক্ষা, জ্যোতিষের আঙ্গিকে কর্ম, দুটো বই মার্কেটে বেরিয়েছে, সেই একই ফরম্যাটে রাখা আছে। সেই ফরম্যাট আপনাদেরকেও কিন্তু দেখতে বলছি, এইভাবেই আপনারা একটা জায়গায় আপনাদের বেশি হাতড়াতে হবে না। এটা হচ্ছে শর্ট এবং সংক্ষিপ্তভাবেই আপনি কিভাবে, সংক্ষিপ্ত উপায়ে কিভাবে আপনি প্রেডিকশনের জায়গাটা আসবেন। দিস ইজ কল দ্য আর্ট অফ প্রেডিকশন। এই বলে আমি আমার ভিডিও বড় করব না, আগেই বলেছি ভিডিও বড় করব না। তো সুতরাং আমি দেখাতে চাইলাম দশা
কীভাবে তাকে প্রোভাইড করে, এবং যে যোগগুলো হয়ে রয়েছে সেই যোগ তাকে কীভাবে প্রোভাইড করছে, কী কী বিষয় আছে, আরও অনেক কিছু বিষয় আছে এই চার্টের, এই হরোস্কোপের মধ্যে। সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করলাম না, অনেকটা বড় হয়ে যাবে। অর্থাৎ একটা চার্ট কীভাবে আমরা প্রেডিকশন করব, আর তো প্রেডিকশন বারবার আমি ওইটাকেই ফোকাস করার চেষ্টা করছি, ওটাকেই কিন্তু মনোনিবেশ করার চেষ্টা করছি, এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যারা নবাগতা যারা আসছেন, যারা নতুন আঙ্গিকে অ্যাস্ট্রোলজিটা শিখতে চাইছেন, তাদের জন্য ভীষণভাবে ফলপ্রসূ হবে, এটা আমি জোরের সঙ্গে বলি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বলেছি, লাইক দিতে হবে না। একই কথা আমি আগেও বলেছি, লাইক দেওয়া দরকার নেই। লাইক কি ডিসলাইক সেটা তো পরে সার্বিকভাবে বিচার্য, কিন্তু শেয়ার করবেন, কারণ এটা সার্বিক স্তরে গেলেই তো তার গ্রহণযোগ্য হবে কি এটা বর্জনযোগ্য হবে সেটা পরের বিষয়। তাই লাইক ডিসলাইকের প্রশ্ন নয়, শেয়ারের প্রশ্ন আছে। অবশ্যই দেখবেন ভিডিওটা, কমেন্টস অবশ্যই করবেন, কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।